আজকে আমাদের 8th day practice. আজকে first question is, who designed the cenotaph? The answer is Sir Edwin Lutyens. এই যে সেনোটাফটার কথা বলা হয় না, এটা হচ্ছে গিয়ে একটা ওয়ার মেমোরিয়াল, যেটা কিনা টাওয়ার অফ লন্ডনের হোয়াইট হলের মধ্যে থাকে, ঠিক আছে? কিন্তু এই সেনোটাফটার আরেকটা নাম হচ্ছে এমটি টোম। এমটি টোম কেন বলা হয়? কারণ কি ওয়ার্ল্ড ওয়ারের মধ্যে তো অনেক অনেক সৈনিকরা পাঠাইছে না যুদ্ধের জন্য, তো অনেকে মানে ওদের রেকর্ডে আছে যে অনেকজন মারা গেছে, বাট অ্যাকচুয়ালি এত জায়গায় ছিল ওদের কারো হয়তো লাশ নাই। এমটি টম্বের জন্য বলা হয় যারা যারা এমন যে মারা গেছে, যাদের লাশ নাই, কোথায় আছে জানে না, ওদেরকে হচ্ছে গিয়ে ট্রিবিউট দেওয়ার জন্য, ওদেরকে হচ্ছে গিয়ে একটা রিকগনিশন দেওয়ার জন্য, মনে করার জন্য ওরা একটা মেমোরিয়াল বানাইছে, এটাকে সেনোটাফ বলে। এটার আরেকটা নাম হচ্ছে গিয়ে এমটি টম্ব। এটা আছে আপনার হোয়াইট হলে, যেটা কিনা টাওয়ার অফ লন্ডনের মধ্যে পড়ে, আর ডিজাইন করছিল স্যার এডউইন লুটিয়েন্স, ঠিক আছে? এই যে দেখেন হোয়াইট হলের মধ্যে। তারপরে কোয়েশ্চেন, হাউ অফেন আর দ্য মেম্বার্স অফ দ্য ওয়েলস গভর্নমেন্ট ইলেক্টেড এভরি 4 years? ওয়েলসে নর্মালি 4 বছর পর পর ইলেকশন হয়, ওদের মেম্বার্স আছে হচ্ছে কি মেম্বার্স অফ দ্য পার্লামেন্টারে থাকে 60 জন। এখন একটা জিনিস যেটা হচ্ছে কি আপনার সব ইলেকশনের মধ্যে কমন, সেটা স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস অথবা নর্দার্ন আয়ারল্যান্ড হোক, সেটা হচ্ছে কি ওদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এনশোর করা লাগে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা কি? যে কোনো গ্রুপ হোক, যে কোনো মাইনরিটি গ্রুপ হোক, সব জায়গা থেকে কেউ না কেউ ইলেক্টেড হবে, এই স্কোপটা ওদেরকে দেওয়া হয়, ঠিক আছে? তারপরে কোয়েশ্চেন, ডিউরিং হুইচ পিরিয়ড ডিড দ্য বিটলস বিকাম পপুলার অ্যান্ড সোশ্যাল লজ ওয়ার লিবারালাইজড? 1960s। এখন এই 1960s রিলেটেড কয়েক টাইপের কোয়েশ্চেন হয়। একটা হচ্ছে গিয়ে হোয়াট ওয়াজ 1960s কল্ড, এমন কোয়েশ্চেন আসলে অ্যান্সার হবে সুইঙ্গিং 60s। 1960 এর যে টাইম পিরিয়ডটা ছিল এটাকে সুইঙ্গিং 60s বলা হইতো। তারপরে কোয়েশ্চেন আসতে পারে, which two groups were popular during swinging 60s অথবা during 1960s? তখন অ্যান্সারটা হবে দ্য বিটলস আর হচ্ছে রোলিং স্টোন। এখন আরেকটা কোয়েশ্চেন এই যে এখানে যেমন দেওয়া, which period the Beatles become popular and social laws were liberalized? 1960s। সেম ভাবে বিটলসটা সরায় রোলিং স্টোন কোয়েশ্চেনে দিয়ে দিতে পারে। আরেকটা জিনিস দিতে পারে যে হোয়াট ওয়াজ সুইঙ্গিং 60s অথবা 1960s নোন ফর? তখন এই যে ফর লিবারালাইজিং সোশ্যাল লস, এই যে আপনার বলেন কি বলে ডিভোর্স, অ্যাবর্শন, এই রিলেটেড যত টাইপের হচ্ছে কি সোশ্যাল লজ এর চেঞ্জেস আসছে, ঠিক আছে? যত লিবারেল থিঙ্কিং এর স্টার্ট হয়েছে, এটা হয়েছে 1960s এর সময়, কিন্তু হয়েছে হচ্ছে কি আপনার পপ মিউজিকের মাধ্যমে। Then next question, the Man Booker Prize is awarded in which of the following categories? লিটারেচারে দেওয়া হয়, কিন্তু ম্যান বুকার প্রাইজটা হচ্ছে কি আপনার 56টা মেম্বারের মধ্যে টোটাল দেওয়া হয়। 56 কেন? কমনওয়েলথে হচ্ছে 54টা মেম্বার স্টেটস আছে, আর এছাড়া আয়ারল্যান্ড প্লাস জিম্বাবুয়ে 56 জনের মধ্যে বেস্ট ফিকশন নভেল যে লিখতে পারে লিটারেচারের মধ্যে, তাকে ম্যান বুকার প্রাইজ দেওয়া হয়ে থাকে। আর এই কমনওয়েলথের যে মেম্বার গুলা না, এই কমনওয়েলথের বেশিরভাগ নর্মাল সবগুলা মেম্বারই হচ্ছে গিয়ে যারা আগে হচ্ছে গিয়ে কলোনির আন্ডারে ছিল আর কি, মানে ব্রিটিশ কলোনিজের আন্ডারে ছিল। What sort of election takes place when a member of the parliament dies or resigns? By election হয়। বাই ইলেকশন মানে উপনির্বাচন আর কি, যে প্রত্যেকটা মেম্বার অফ দ্য পার্লামেন্ট, একটা সরকার যতদিন থাকে এমপি তো ততদিনই থাকে, আনলেস কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো ধরনের কোনো প্রবলেম হয়। তো এই যে টাইম পিরিয়ডটা যেমন 4 বা 5 বছরের থাকার কথা, এর মধ্যে ধরুন 1 বছর পরে কেউ মারা গেছে অথবা তার উপরে করাপশনের কোনো কেস হয়েছে, ওকে রিজাইন করতেই হবে, কিছু একটা কোর্সে রিজাইন করা লাগবে, তখন যে ইলেকশনটা হয় এটা উপনির্বাচন বা বাই ইলেকশন হয়। এটা হচ্ছে কি কাহিনী। এরপরে হোয়াট ইজ দ্য টার্নার প্রাইজ? টার্নার প্রাইজটা হচ্ছে কি কন্টেম্পোরারি আর্ট অ্যাওয়ার্ড। এইটা আর আপনার ম্যান বুকার প্রাইজের মধ্যে ডিফারেন্স কি? ওইটা তো দেওয়া হয় 56টা স্টেট, আর কমনওয়েলথে কিন্তু অনেক টাইপের দেশ আছে, যেমন বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, আফ্রিকান স্টেট আছে। আর এই যে টার্নার প্রাইজটা দেওয়া হয়, এটা একদম স্পেসিফিক্যালি ইউরোপের মধ্যেই দেওয়া হয়, মানে এই যে ইউকে থাকবে, জার্মানি, রাশিয়া, এই ইউরোপিয়ান যে স্টেট গুলো আছে না, ইউরোপিয়ান স্টেট গুলোর মধ্যে, ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার স্টেটস আর কি মেইনলি। রাশিয়া আই ডোন্ট থিঙ্ক আছে, এটা একটু দেখতে হবে কারণ কি ইউরেশিয়ার মধ্যে পড়ে। তো যাই হোক, এই টার্নার প্রাইজটা দেওয়া হয় কন্টেম্পোরারি আর্ট অ্যাওয়ার্ডের জন্য ইউরোপের মধ্যে, স্পেসিফিক্যালি ইউরোপিয়ান স্টেট হইতে হবে। এরপরে কোয়েশ্চেন হচ্ছে, which flower is associated with Northern Ireland? নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে গিয়ে শ্যামরক। এখানে প্রত্যেকটা হচ্ছে গিয়ে আপনার ফ্লাওয়ারই মানে কোনো না কোনো কি বলবো ইয়ার সাথে
রিলেটেড, কি বলবো, মানে কোনো না কোনো নেশনের সাথে। তো এই জিনিসটা আমি সবসময় বলি যে ফ্লাওয়ারের নেম গুলা, তারপরে হচ্ছে গিয়ে আপনার কি বলে প্যাট্রন সেন্ট গুলা, আর হচ্ছে গিয়ে আপনার যে কোনো ধরনের পেট্রন সেন্টের ডে সেলিব্রেটেড কবে হইতেছে, আর ক্যাপিটাল গুলা, এগুলা খুব রিলেটেড কোয়েশ্চেন, তো এগুলো একটু দেখে নেবেন। তো আপনার এই যে শ্যামরক, এটা তো হচ্ছে গিয়ে নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড, তারপরে রোজ হচ্ছে গিয়ে ইংল্যান্ডের সাথে, তারপরে থিসেল হচ্ছে গিয়ে স্কটল্যান্ডের সাথে, ড্যাফোডিল হচ্ছে গিয়ে ওয়েলসের সাথে। এই তো, আর এই ড্যাফোডিল নিয়ে হচ্ছে গিয়ে আপনার কবিতাও লিখছেন উইলিয়াম নামে একজন লেখক। ওই কোয়েশ্চেনটা আপনারা মনে হয় কয়েকদিন আগে দেখে আসছেন। তো এই রিলেটেড কোয়েশ্চেন গুলো আরেকবার বললাম, এই ফ্লাওয়ার্স গুলো সবাই মিলায় ফেলে, সো বারবার দেখবেন যে নর্দার্ন আয়ারল্যান্ডের শ্যামরক, তারপরে হচ্ছে ড্যাফোডিল আপনার ওয়েলসে, তারপরে আপনার থিসেল হচ্ছে গিয়ে স্কটল্যান্ডের ক্ষেত্রে, রোজ হচ্ছে গিয়ে ইংল্যান্ডের ক্ষেত্রে, ফ্লাওয়ার্স গুলো বারবার দেখবেন। তারপর দ্য লাস্ট ব্যাটল বিটুইন ব্রিটেন অ্যান্ড ফ্রান্স ওয়াজ দ্য ব্যাটল অফ ওয়াটারলু, এটা ট্রু স্টেটমেন্ট। ব্রিটেন আর ফ্রান্সের এই যে ব্যাটল অফ ওয়াটারলু, এটা হয়েছিল আপনার ফ্রান্সের নেপোলিয়ন বেনাপোর্টকে হচ্ছে গিয়ে হারানোর জন্য। যুদ্ধটা হয়েছিল 1815 সালে, 1815-এ। এখন আপনার এই যে 1815-এ যে হয়েছে, এটারই এই টাইম পিরিয়ডটা, মানে নেপোলিয়নিক ওয়ারেরই আরেকটা ওয়ার আছে যেটা হচ্ছে গিয়ে খুব ফেমাস, ওইটা হয়েছে হচ্ছে গিয়ে 1805-এ, 1805 সালে, যেটাকে বলা হয়ে থাকে আপনার ব্যাটল অফ ট্রাফালগার। ব্যাটল অফ ট্রাফালগারের মধ্যে হচ্ছে গিয়ে অ্যাডমিরাল নেলসনকে পাঠাইছিলেন। অ্যাডমিরাল নেলসন ওয়ারটা জিতে, বাট জিতার পরেও হচ্ছে গিয়ে হি ডাইড ডিউরিং দ্যাট ওয়ার। এই 2-3টা ইনফরমেশন ইম্পর্টেন্ট। আচ্ছা, 100 pound is the highest value note in circulation in the United Kingdom, false. তারপর where is the Lake District National Park located? ইংল্যান্ডে। আর লেক ডিস্ট্রিক্ট ন্যাশনাল পার্ক হচ্ছে কি ইংল্যান্ডে অবস্থিত, প্লাস এটাকে হচ্ছে গিয়ে আপনার মানে ওয়ান অফ দা হচ্ছে গিয়ে মোস্ট ভিউড সাইটও বলা হয়, মানে অনেকে যায় আর কি এখানে। এটা 2005-এর দিকে ইলেক্টেড হয়েছিল, ভোট করা হয়েছিল। দেন আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে লেক ডিস্ট্রিক্ট ন্যাশনাল পার্কটা কিন্তু অ্যাডেড। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন, which two responsibilities will you have as a British citizen? The answers are to look after yourself and your family, আরেকটা হচ্ছে to respect the rights of other including their right to their own opinions। এই টাইপের কোয়েশ্চেন যখন আসবে যে ব্রিটিশ সিটিজেন হিসেবে আপনার দায়িত্বগুলা কি, সেই ক্ষেত্রে খেয়াল করবেন যে কোন কাজগুলো, অপশনগুলোর মধ্যে কোন কাজগুলো আপনার দেখলে মনে হয় যেটা আমি করতে বাধ্য, আর কোনটা মনে হয় না করলেও চলে। যেমন টু ভলান্টিয়ার ইন আ কমিউনিটি প্রজেক্ট অ্যাটলিস্ট ওয়ান্স আ ইয়ার, যে কোনো ধরনের ভলান্টারি যে কাজগুলো আপনারা করবেন, ভলান্টারি ওয়ার্ক, এটা একদমই আপনার উপর ডিপেন্ড করে, আপনি চাইলে করবেন, না করলে করবেন না। টু বাই ফুড লোকালি, নট নেসেসারি। কয়েকটা কমন জিনিস যেটা ঘোরাফেরা কোয়েশ্চেনে আসে, একটা হচ্ছে গিয়ে যে রেসপেক্ট এন্ড অবে দ্য ল, আইন কারণ আপনার মানতেই হবে, নিজের এবং নিজের পরিবারকে দেখতে হবে, নিজের মতামত, যেহেতু এই যে ব্রিটিশ সিটিজেনের একটা প্রায়োরিটি আছে, প্রায়োরিটিটাকে বলা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল লিবার্টি, ব্যক্তি স্বাধীনতা। ঠিক আছে, এই ব্যক্তি স্বাধীনতাকে যেহেতু ওরা গুরুত্ব দেয়, মানে কি আপনার ব্রিটিশ সিটিজেন হওয়ার জন্য অন্যদের রাইটস কে আপনার সম্মান দিতে হবে, ওদের যে একটা ওপিনিয়ন দেওয়ার অধিকার আছে এটাকে আপনার কি বলবো সম্মান করতে হবে। দেন আপনার ফেয়ার থাকতে হবে সবকিছু, এই যে ট্রিট আদার্স উইথ ফেয়ারনেস, আপনার সবসময় সবার সাথে ভালো আচরণ করা লাগবে। এন্ড ফাইনালি ইউরোপের মোটামুটি সব দেশে এনভায়রনমেন্টকে খুব সিরিয়াসলি নেয়, এর জন্য লুক আফটার দ্য এরিয়া ইন হুইচ ইউ লিভ এন্ড দ্য এনভায়রনমেন্ট। তারপরে কোয়েশ্চেন, হু ওয়াজ বর্ন ইন স্ট্র্যাটফোর্ড আপন এভেন? উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের আরো দুটো লেখা আছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মিডনাইট সামার, একটা হচ্ছে রোমিও জুলিয়েট, এই দুটা নিয়ে কোয়েশ্চেন আসে। তারপর আর ওনার জন্ম জায়গাটা, যে জন্মস্থান কোথায়, যে স্ট্র্যাটফোর্ড আপন এভেন ইংল্যান্ডে। তারপর ওয়াই ইজ 1928 অ্যান ইম্পর্টেন্ট ইয়ার ইন ওমেন্স ভোটিং হিস্টোরি? কেন? কারণ ওমেন্স ওয়ার গিভেন দ্য রাইট টু ভোট এট দ্য এজ অফ 21, দ্য সেম অ্যাজ মেন। সর্বপ্রথম মহিলারা ভোটাধিকার পাইছে 1918-তে, 1918-এ। আফটার এই যে এমিলিন প্যাঙ্কার্স যে ছিল, উনি হচ্ছে একটা ইউনিয়ন শুরু করছিল, ওমেন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইউনিয়ন। ওদের মেইন কাজই ছিল হচ্ছে গিয়ে ভোটিং রাইটস চাওয়া মহিলাদের জন্য। দেন ওদের যে গ্রুপটা ছিল এই জন্য ওদেরকে সাফ্রেজেটস ডাকা হইতো। ওরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে কন্ট্রিবিউট করছে, কন্ট্রিবিউশন দেখে ফাইনালি 1918-এ ডিসিশন নেওয়া হয়েছে উইমেন যাদের বয়স 30 বা তার উপরে তাদেরকে ভোটিং রাইটস দেওয়া হবে। পরবর্তীতে 1928-এ হচ্ছে গিয়ে ভোটিং
এইজটা হচ্ছে 21 করে দেয়, মহিলাদের জন্য ছেলেদের সমান। ফাইনালি 1969 গিয়ে ভোটিং এজ ছেলে এবং মেয়ে দুজনের জন্য 18 করে দেয়। তারপর হোয়াট ডাজ হোগম্যানে রেফার টু, এটা হচ্ছে নিউ ইয়ার ইভের যে সেলিব্রেশনটা থাকে এটাই স্কটল্যান্ডের মধ্যে হোগম্যানে ডাকা হয়। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ নর্দার্ন আয়ারল্যান্ড? বেলফাস্ট। আচ্ছা, তারপর which of the following wars took place between 1899 and 1902 in সাউথ আফ্রিকা? বোয়ার ওয়ার বলা হইতো, আর যারা সাউথ আফ্রিকা থেকে এসে যুদ্ধ করছিল যে ট্রাইব গ্রুপটা ছিল ওদেরকে বোয়ার্স বলা হইতো। তাহলে দুইটা কোয়েশ্চেন আসতে পারে, এভাবে আসতে পারে যে which war took place between 1890 and 1902? the Boer War. তারপরে হচ্ছে গিয়ে what was the name of the tribal group who was engaged in a war with England during 1899 from 1899 to 1902? তখন অ্যান্সারটা হবে Boers। তারপরে যদি বলে কোন স্টেট যদি স্পেসিফিক করে দেয় তাহলে অ্যান্সারটা হবে সাউথ আফ্রিকা। আচ্ছা, নর্দার্ন আয়ারল্যান্ড uses a system called individual registration and all those entitled to vote must complete their own registration from true। আর যখন এটা নর্দার্ন আয়ারল্যান্ডের ক্ষেত্রে, নর্দার্ন আয়ারল্যান্ড শুরু করছে 2002 থেকে, যখন অন্য কোনো স্টেট হচ্ছে কি এগ্রি করে নাই, বাট ইন্ডিভিজুয়াল ইলেকটোরাল রেজিস্ট্রেশন এখন মোটামুটি সব দেশেই আছে। আচ্ছা, which two of the following principles are not controlled by the developed administration? Defense and immigration। এই কথাটা আমি বারবার বলি যে যেহেতু ওদের দুইটা হাউস আছে, পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট, তারপরে ওদের হচ্ছে গিয়ে নেশন গুলার প্রত্যেকটা নেশনের আলাদা হচ্ছে গিয়ে ডেভেলপড অ্যাডমিনিস্ট্রেশন আছে, আবার সেন্ট্রাল অথরিটি কিন্তু আলাদা। তো যত ধরনের বড় ডিসিশন, মনে করেন ডিফেন্স, ইমিগ্রেশন, ন্যাশনাল সিকিউরিটি, ফরেন পলিসি, এই টাইপের রিলেশন মানে ডিসিশন গুলো হচ্ছে গিয়ে আপনার ফরেন মানে সেন্ট্রাল অথরিটি থেকে নেওয়া হয়। আর ডেভেলপড অ্যাডমিনিস্ট্রেশন ছোটখাটো ডিসিশন নেয়, সোশ্যাল সিকিউরিটি রিলেটেড, যেমন হেলথ, এডুকেশন, এগ্রিকালচার, এই টাইপের ডিসিশন নেয়। তো আপনাকে যদি জিজ্ঞেস করে সেন্ট্রাল গভর্নমেন্ট কি কি কাজ করবে, তখন এই ডিফেন্স, ইমিগ্রেশন বা সিকিউরিটি, ডিফেন্স অথবা আপনার ফরেন পলিসি রিলেটেড যা যা আছে এগুলো হবে। আর যখন ডেভেলপড অ্যাডমিনিস্ট্রেশন বলবে তখন এই যে ছোটখাটো জিনিস, হেলথ, এডুকেশন, এগ্রিকালচার, এই টাইপের অ্যান্সার হবে। আবার এরকমও করতে পারে, ডেভেলপড অ্যাডমিনিস্ট্রেশনের জায়গায় লোয়ার হাউস বসায় দিতে পারে, কনস্টিটিউয়েন্সির ডিসিশন হইতে পারে, বা আপনার খুবই স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করে হোম মিনিস্ট্রির কাজ কি, তখন হবে ক্রাইম, পুলিশিং এন্ড ইমিগ্রেশন। এই তিনটা, ইমিগ্রেশন, এই 3-4টা মানে লাইফ ইন দ্য ইউকে টেস্ট তো মেইনলি যাদের ইমিগ্রেন্ট তারাই তো দেয়, তাই না? এর জন্য হোম মিনিস্ট্রির কাজটা বারবার জিজ্ঞেস করে যে হোম মিনিস্ট্রি রেসপন্সিবিলিটি গুলো লিখে, অথবা হোম মিনিস্টারের। তখন এই 3টা সেক্টর স্পেসিফিকলি পড়ে রাখা লাগে, ক্রাইম, পুলিশিং এন্ড ইমিগ্রেশন। তারপরে কোয়েশ্চেন, হাউ ওল্ড ডু সিটিজেন্স অফ দ্য ইউনাইটেড কিংডম, দ্য আইরিশ রিপাবলিক অর দ্য কমনওয়েলথ হ্যাভ টু বি টু স্ট্যান্ড ফর পাবলিক অফিস? 18 বছর বয়সে হইতে হবে, 18 অথবা তার বছর বয়সে যে কেউ করতে পারে, বাট কিছু এক্সেপশন আছে, যেটা হচ্ছে গিয়ে ইয়াদের ক্ষেত্রে মেম্বার্স অফ দ্য আর্ম ফোর্সেস, সিভিল সার্ভেন্টস, পিপল ফাউন্ড গিলটি অফ সার্টেন ক্রিমিনাল অফেন্সেস, ওদের ক্ষেত্রে আবার সম্ভব না। আচ্ছা, how did the government promote policies of free trade during the Victorian age, abolishing a number of taxes on imported goods? Imported goods এর মধ্যে ট্যাক্সেস কি? মনে করেন যে ধরেন আমি একটা দেশ থেকে হচ্ছে, আমার দেশ থেকে কেউ ভুট্টা নিয়ে যাবে, আমার দেশ থেকে কেউ ধান নিয়ে যাবে, বাট আমি বলতেছি তুমি এটা ইম্পোর্ট করে নিজের দেশে নাও, বাট আমাকে এক্সট্রা টাকা পে করা লাগবে না, এক্সট্রা একটা ট্যাক্স দেওয়া লাগবে না, ইউ অনলি পে মি দ্য অ্যামাউন্ট অফ দ্য প্রোডাক্টস। ওইটা হচ্ছে কি আপনার ফ্রি ট্রেড আর কি। এটা মোটামুটি আবার রেসিপ্রোকালও থাকতে পারে, বা এমনও হতে পারে যে আমি ফ্রিতে দিতেছি কিন্তু আমার থেকে ঠিকই ট্যাক্স রাখতেছে। এরকম একটা এক্সাম্পল হচ্ছে আপনার এই যে রিপিলিং অফ দ্য কর্ন লস ইন 1960s, এটা হচ্ছে গিয়ে আপনার ওই ব্রিটিশের থেকে যেমন র ম্যাটেরিয়ালস গুলো যেগুলো ছিল তখন থেকে বলছে যে আর চিপলে নিতে হবে না। তখন কি হইতো যে এখনো হয় যে ধরেন আফ্রিকার মতো দেশ আছে না, আফ্রিকা, তারপরে ধরেন কিছু কিছু এশিয়ান স্টেটস, ওখানে কি হয় যে র ম্যাটেরিয়াল গুলো খুবই, স্পেসিফিক্যালি আফ্রিকার ক্ষেত্রে হয় যে র ম্যাটেরিয়াল অনেক চিপ প্রাইসে নিয়ে যায়, নাকি কোনো ট্যাক্স পে করা লাগে না, কিছু না, ফ্রি ট্রেডের নামে। দেন ওগুলা দিয়ে গিয়ে দেখা যায় যে ওরা টেকনোলজি বেসড জিনিসই ইউজ করে, তারপরে ওরা যে ফাইনাল প্রোডাক্টটা বিক্রি করে এটা দেখা যায় আবার অনেক দামে। তো সেই তুলনায় কিন্তু র ম্যাটেরিয়াল অনেক টাকা হওয়ার কথা, বাট ওরা পে করে না। এর জন্য হচ্ছে গিয়ে যে কর্ন লস দিয়ে কি হয়েছিল যে ওরা তখন ব্রিটিশ ইয়ারা ওই যে গ্রেন চিপ প্রাইসে বিক্রি করা ছেড়ে দেয়, তখন আলটিমেট যে প্রোডাক্টটা বের হয়, ফাইনাল প্রোডাক্টটা, এটা হচ্ছে গিয়ে আপনার মানে আরেকটু দামে ওরা বিক্রি করতে পারে। তারপরে কোয়েশ্চেন, হু ওয়াজ অ্যাডমিরাল নেলসন? একটু আগে বলে আসছি, ব্রিটিশ অফিসার ইন চার্জ অফ দ্য ব্রিটিশ ফ্লিট এট দ্য ব্যাটল অফ ট্রাফালগার এগেইনস্ট দ্য স্প্যানিশ ফ্লিট। এই স্প্যানিশ ফ্লিট আর ওই যে স্প্যানিশ আর্মাডার ফ্লিট কিন্তু আপনারা মিলাই ফেলবেন না। স্প্যানিশ আর্মাডার যে ফ্লিট অফ শিপ বলা হয়, ঠিক আছে, স্প্যানিশ আর্মাডারটা ছিল ফ্লিট অফ শিপ,
ওইটা ছিল আপনার 1588 সালে 1588। আর এটা যেটা ব্যাটল অফ ট্রাফালগার এগেইনস্ট দ্য শুধুমাত্র স্প্যানিশ ফ্লিট, এটা হচ্ছে গিয়ে আপনার 1805 সালে। এখানে অ্যাডমিরাল নেলসন ছিলেন, আর ওইটা হচ্ছে স্প্যানিশ আর্মাডা, দুটো ভুলেও মিলাই ফেললেন না। তারপরে হচ্ছে গিয়ে ডিউরিং দ্য মিডল এজেস হু ওয়ার দ্য সার্স পেজেন্টস হু হ্যাড আ স্মল এরিয়া অফ দ্য লর্ডস এগ্রিকালচার ল্যান্ড। এই যে এখন যে ক্যাপিটালিস্ট সিস্টেম বলে না, যে একটা হচ্ছে শ্রমিক গোষ্ঠী আর একটা হচ্ছে মালিক গোষ্ঠী, এইটাই হচ্ছে গিয়ে আগে যখন ফিউডালিজম ছিল তখন এই যে যারা মালিক মানে ফ্যাক্টরির যে মালিকগুলো এদেরকে বলা হয়তো আপনার কি বলে লর্ড, আর যারা হচ্ছে গিয়ে শ্রমিক তাদেরকে বলা হয়তো আপনার পেজেন্টস অথবা সার্ভস। তো ডিউরিং দ্য মিডল এজেস হু ওয়ার দ্য সার্ভস, আপনার পেজেন্টস হু হ্যাড আ স্মল এরিয়া অফ দেয়ার এগ্রিকালচার ল্যান্ড। তো এই যে এখনকার সময় যেটা থাকে না আপনার কি বলো এটাকে, যে এখনকার সময় যে শ্রমিক গোষ্ঠী তারপরে যে ফ্যাক্টরির মালিকগুলা থাকে, তো এখনকার সময় মালিক ইজ আগের সময় লর্ড, আর এখনকার সময় শ্রমিকরা হচ্ছে গিয়ে আগের সময় পেজেন্টস অথবা সার্ভস। তো তখন ছিল ফিউডালিজম, এখন হচ্ছে গিয়ে ক্যাপিটালিজম। এই চেঞ্জেসটাই হচ্ছে কি আপনার আসছে। এই কথাটা কেন বললাম, এই যে কোয়েশ্চেনটা দেখেন কি, which invention led to the rapid development of the industry in Britain during the 18th and 19th centuries? Steam power. এই যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কথা বলতেছে না, এই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটাই কিন্তু আপনার ফিউডালিজম থেকে ক্যাপিটালিজমে ট্রান্সফর্ম হয়েছে। কিভাবে, যে আগে দেখা যেত জমিতে কাজ করতো, পরে যখন ইন্ডাস্ট্রি আসছে, আপনার ফ্যাক্টরিজ আসছে, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছে, স্টিম পাওয়ার, জেট ইঞ্জিন, অনেক কিছু আবিষ্কার হয়েছে, তখন ওরা কি করছে, তখন শ্রমিকরা ওরা ওই ল্যান্ড বাদ দিয়ে এসে কাজ করা শুরু করছে আপনার এই মালিক গোষ্ঠীর জন্য। আর এই মালিক কারা, যারা আগের থেকে কিছু না কিছু ওন করতো, যাদের ওই প্রপার টাকা ছিল যে একটা ফ্যাক্টরি ওপেন করার মতো। এটাই হচ্ছে কি আপনার ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ডের টাইম লাইনটা। আর এই কোয়েশ্চেনটা আসে আর কি। আচ্ছা, তারপর এমপিস ক্যান অনলি বি কন্ট্যাক্টেড বাই পোস্ট ফলস। আপনার এখন এমপি অনেকভাবেই মানে কি বলবো কমিউনিকেট করতে পারবেন। অনেকের ফেসবুক পেজ আছে, ওখানে মেসেজ করতে পারবেন, লেটার পাঠাইতে পারবেন, টেলিফোন করতে পারবেন ওদের কনস্টিটিউয়েন্সির অফিসে। দেন অ্যাসেম্বলি মেম্বার্স যারা থাকে এমপিস অথবা আপনার এমএসপি এমইপি যারা থাকে, ওরা সার্জারিস নেয়। সার্জারিস কি, যে আপনার লোকালি একটা মিটিং এর মতো করে, ওখানে হচ্ছে কি আপনার আপনাদের প্রবলেম বলতে পারবেন ইন পার্সন। তো এটা একটা কমিউনিকেশনের মেথড। আরেকটা বলি যে যদি আপনাকে যখনই বলা হয় যে কোনো একটা এমপি স্পিকার হোক বা আপনার যে কোনো রেসপন্সিবিলিটি পাক না কেন, ওর ফার্স্ট রেসপন্সিবিলিটি হচ্ছে ওর কনস্টিটিউয়েন্সি, যে কনস্টিটিউয়েন্সি থেকে হচ্ছে কি ইলেক্টেড হয়েছে, ওইখানে সব লোকালদের অথবা মানুষদের হচ্ছে কি রাইটস এনশোর করা। তো যখনই হচ্ছে কি আপনার আসবে যে হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট, ওখানে যেখানেই দেখবেন কনস্টিটিউয়েন্সি ওয়ার্ডটা আছে ওইটাই আপনার অ্যান্সার। বা হোয়াট ডাজ দ্য এমপি হচ্ছে রিপ্রেজেন্ট, কনস্টিটিউয়েন্সি ওয়ার্ডটা দেখবেন যেখানে ওইটাই, ঠিক আছে। স্পিকার হইলেও ওখানে এমনও কোয়েশ্চেন আসতে পারে যে একটা স্পিকারের রেসপন্সিবিলিটি সবার আগে কি, ও স্পিকার হওয়ার আগে তো এমপি, তাহলে ওর জন্য আগে নিজের কনস্টিটিউয়েন্সির কাজ করা। তাহলে এমপি মানে আপনার কনস্টিটিউয়েন্সি যেখানে দেখবেন ওইটাই আপনার অ্যান্সার। আচ্ছা, হোয়াট মুভমেন্ট চ্যালেঞ্জ দ্য অথরিটি অফ দ্য পোপ? রিফরমেশন। রিফরমেশনটা হয়েছিল আপনার হেনরি এইটের সময়। এখন এই হেনরি এইটের সময় কি হয়েছে আপনার, মানে ক্যাথলিক চার্চ যেগুলা ছিল, ক্যাথলিক চার্চ গুলা, আমি বলছিলাম না যে ওয়েলসে একটা চার্চ ছিল, ওইটা কিন্তু ভেঙে দিচ্ছে, ওইটা কিন্তু ক্যাথলিক চার্চ ছিল। আর পরবর্তীতে যেটা হয়েছে চার্চ অফ ইংল্যান্ড, চার্চ অফ স্কটল্যান্ড, দুইটাই কিন্তু হচ্ছে আপনার প্রোটেস্ট্যান্ট চার্চ। এখন হেনরি এইটের সময় কি হয়েছিল, যে হেনরি এইট হচ্ছে গিয়ে ওর সেকেন্ড ওয়াইফ অ্যান বোলেনকে বিয়ে করতে চাইতেছিল, বাট যেহেতু ক্যাথলিক চার্চ এন্ড পোপের কাছে অধিকার আছে যে ওর উপর ডিপেন্ড করে ও অ্যানালমেন্ট বা ডিভোর্স দিবে কি দিবে না, সো দিতে চাইতেছিল না। দেন হচ্ছে গিয়ে হেনরি ফের পুরাটা রিফরমেশন হচ্ছে গিয়ে এরা মুভমেন্ট করছে, যার কারণে এরপরে চার্চ অফ ইংল্যান্ড প্রতিষ্ঠা করছে প্রোটেস্টানিজমের। তো যার কারণে হচ্ছে গিয়ে আপনার পোপের অথরিটিটা হচ্ছে গিয়ে কমে গেছে, যে পোপ থাকবে ঠিক আছে, বাট একদম সব ডিসিশন ওরা নিতে হবে, এই টাইপের রাইটস বা এই টাইপের আপনার কি বলবো যে অধিকার হচ্ছে গিয়ে পোপের থাকবে না, ঠিক আছে। আর এই যে এত কাহিনী করে যে অ্যান বোলেনকে বিয়ে করলো, ওকে আবার পরবর্তীতে আপনার একদম ট্রেস পাস এরকম মানে ট্রেজন এরকম মিথ্যা মামলায় কি করছে, টাওয়ার অফ লন্ডনে আটকায় দিয়েছে। দেন অ্যান বোলেন ওয়াজ এক্সিকিউটেড। এন্ড অ্যান বোলেন আর এই হেনরি এইটের মেয়ে কিন্তু হচ্ছে এলিজাবেথ ওয়ান। আরেকটা জিনিস যেটা, যে এলিজাবেথ ওয়ান এসে হচ্ছে কি আপনার ইভেন এই যে প্রোটেস্ট্যান্ট চার্চ যেগুলো না, এগুলো কিন্তু একদম এক্সট্রিম প্রোটেস্ট্যানিজমের মধ্যে না, ও ক্যাথলিসিজম আর প্রোটেস্ট্যানিজম এক্সট্রিম প্রোটেস্ট্যানিজমের মধ্যে একটা ব্যালেন্স হচ্ছে, ব্যালেন্স করার পর এখন যে চার্চ গুলো আছে ওগুলো সব ওই ব্যালেন্সটাই মেনটেন করে।
আচ্ছা, তারপরে কোয়েশ্চেন, হোয়াট ইংলিশ কিং ইন্ট্রোডিউস দ্য ডুমসডে বুক? উইলিয়াম দ্য কনকোরার। উইলিয়াম দ্য কনকোরারের সাথে হচ্ছে কি তিনটা জিনিস হচ্ছে কি রিলেটেড, নরম্যান কনকোয়েস্ট, ডুমসডে বুক, বেক্স ট্যাপেস্ট্রি। নরম্যান কনকোয়েস্ট কেন, যে নরম্যান কনকোয়েস্টটা হচ্ছে কি আপনার 1066 হয়েছে 1066, আর এটা একদম হচ্ছে কি লাস্ট সাকসেসফুল ইনভেশন ছিল। মানে একদম লাস্ট যে ইনভেশনটা করতে গিয়ে ইংল্যান্ড ওটাকে নিজের আন্ডারে আনতে পারছে, ওইটা হচ্ছে নরম্যান কনকোয়েস্ট। কে ছিল তখন? উইলিয়াম দ্য কনকোরার। তো ওই নরম্যান কনকোয়েস্টের পর উনি দুইটা জিনিস করছে, এক আপনার লিখাইছে কি বলে যে একটা আদমশুমারির মতো করছে আর কি, যে আচ্ছা এখন নরম্যান কনকোয়েস্ট হচ্ছে কতগুলো ল্যান্ড আমার আন্ডারে আসছে, কতগুলো মানুষ আমার আন্ডারে আসছে, কোন মানুষ কতটুকু ল্যান্ড ওন করে, ওইটা দিয়ে লিখছে হচ্ছে কি ডুমসডে বুক। আর আরেকটা করছে ঘটনা প্রবাহের মতো, যে ইভেন্ট গুলা কি কি ছিল নরম্যান কনকোয়েস্ট, যেহেতু লাস্ট সাকসেসফুল ইনভেশন, উনি তখন জানতো না বাট বানাইছে দেন, যেহেতু এটা লাস্ট সাকসেসফুল ইনভেশন ছিল এই জন্য এটা এত ফেমাস হয়ে গেছে। যে ইভেন্ট গুলা কি, যুদ্ধটা কিভাবে শুরু হয়েছে, কোনটার পর কি হয়েছে, ইভেন্ট গুলার হচ্ছে একটা পিকচারের মতো করছে, ওইটাকে বলা হয় হচ্ছে গিয়ে বেক্স ট্যাপেস্ট্রি। আচ্ছা, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইউকে কারেন্সি? পাউন্ড স্টার্লিং। What other name is given to Diwali, the festival of lights? কারণ কি সবাই দিয়া জ্বালায়, কালার সেলিব্রেট করে হিন্দু আর শিখরা। তারপরে হোয়াট ইজ দ্য এনলাইটমেন্ট? এখন অন্য যতগুলো হচ্ছে কি আপনার আছে কি বলে, মানে এই যে যেমন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বলেন বা আপনার এই যে সুইঙ্গিং 60s, সবগুলা স্পেসিফিক একটা জিনিস নিয়ে কাজ করে। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে ইন্ডাস্ট্রিয়াল চেঞ্জেস আসছে, কালচারাল রিভলিউশনে কালচারাল রিফরমেশনে পোপে অথরিটি, তারপরে আপনার 1960 সুইঙ্গিং 60s এর সময় সোশ্যাল লজ লিবারালাইজড হয়েছে। বাট এনলাইটমেন্ট এমন একটা টাইম যখন না, বা এটাকে রেনেসাঁসও বলা হয়, যে সবকিছুতেই কোনো না কোনো চেঞ্জ আসছে, পলিটিক্স, ফিলোসফি, সায়েন্স, যেমন অ্যাডাম স্মিথ ইকোনমিক চেঞ্জ আসছে, ফ্রি হ্যান্ডের রিয়াটা আনছে, ইনভিজিবল হ্যান্ডের কনসেপ্টটা আনছে, এটাও আপনার এনলাইটমেন্ট পিরিয়ডে। তো কোনো একটা টাইম যদি আপনার বলতে হয় যেখানে সব ধরনের চেঞ্জেস আসছে, ওইটা এনলাইটমেন্ট। তারপর উইচ অফ দ্য ফলোইং চ্যারিটিস হেল্প দ্য এনভায়রনমেন্ট? ফ্রেন্ডস অফ দ্য আর্থ। এই এনভায়রনমেন্টাল চ্যারিটিটাকে এত হাইলাইট কেন করা হয়? এটা ইউরোপের হচ্ছে কি ওয়ান অফ দ্য ফার্স্ট এনভায়রনমেন্টাল চ্যারিটিস, ওয়ান অফ দ্য ফার্স্ট না ফার্স্ট, 1969 এর দিকে হয়েছিল। তারপর which of the following was a crucial aerial battle fought between Germany and Britain during World War II? এটা ব্যাটল অফ ব্রিটেন ছিল। আর আগেও বলছে যে ব্রিটেনের যে এয়ারফোর্স, ওদেরকে হচ্ছে রয়্যাল এয়ারফোর্স বলা হয়ে থাকে। তো এই রয়্যাল এয়ারফোর্স গুলা হচ্ছে গিয়ে জার্মানি, যে নাজি জার্মানি যে ইনভেড করতে আসতেছিল ব্রিটেনকে, জার্মানিরও কিন্তু এরিয়াল পাওয়ার ভালোই ছিল, বাট ব্রিটেন ওদেরকে এরিয়াল ব্যাটেলটাতে হারায়। এটা 1940s এর দিকে খুব সম্ভবত। এইটার কারণে কি হয় যে ব্রিটেন যেহেতু আন্ডারে আসে না, অবভিয়াসলি ব্রিটেন আর ওর অ্যালাইজ যারা ছিল ওরা হচ্ছে গিয়ে মানে জিতার কাছাকাছি চলে যায় আর কি। জার্মানি খুবই ছিল, কনফিডেন্ট ছিল যে হারাই দেবে ব্রিটেনকে, বাট পারে না আলটিমেটলি। তো এই জন্য ব্যাটল অফ ব্রিটেনটা তো সাকসেস মানে রিকগনাইজ করে আর কি, সবাই এত কথা বলে। আচ্ছা, তারপর হোয়াট ওয়াজ মার্গারেট, আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে আরেকটা জিনিস মনে রাখবেন যে এই সময় কিন্তু প্রাইম মিনিস্টার ছিল আপনার উইনস্টন চার্চিল, এন্ড 2002 উনি হচ্ছে কি ওয়াজ ভোটেড অ্যাজ দ্য গ্রেটেস্ট ব্রিটেন অফ অল টাইম। আর এটা হয়েছিল আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ওনার পার্টিসিপেশনের কারণে, লিডারশিপের কারণে। আচ্ছা, হোয়াট ইজ মার্গারেট থ্যাচার ফেমাস ফর? শি ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ দ্য ইউনাইটেড কিংডম। আর শুধু ফার্স্ট প্রাইম মিনিস্টার, উমেন প্রাইম মিনিস্টার না, লাস্ট 10-12 or maybe 15 years মানে she is the longest standing prime minister of the United Kingdom। মানে 4 বছর মেয়াদ, তো 4 বছর মেয়াদের মধ্যে বেশিরভাগই আপনি নিজে দেখেন ঋষি সোনাক এসেও চলে গেল, বেশিরভাগই কিন্তু আপনার খুব বেশি দিন থাকতে পারেনি। দেখা গেছে 2 বছর ম্যাক্স, অনেক বেশি টেনে 2 বছর বা 2 বছর 2 মাস এরকম। বাট মার্গারেট থ্যাচার প্রায় 3 বছর 12 দিন না কয়েক মাসের মতো ছিল আর কি। মানে তো লাস্ট 10-15 বছর একদম লংগেস্ট স্ট্যান্ডিং প্রাইম মিনিস্টার। আর আরেকটা জিনিস যে শি ইজ নোন অ্যাজ দ্য আয়রন লেডি অফ দ্য ওয়ার্ল্ড। আয়রন লেডি অফ দ্য ওয়ার্ল্ড কেন? কারণ কি ফ্রি ট্রেড দেন আরো অনেক ভালো ভালো কনসেপ্ট ইন্ট্রোডিউস করছিল। তারপরে হুইচ 2 ল্যাঙ্গুয়েজ কম্বাইন্স টু বিকাম 1 ইংলিশ ল্যাঙ্গুয়েজ? একটা হচ্ছে অ্যাংলো স্যাক্সন আর একটা হচ্ছে কি নরম্যান ফ্রেঞ্চ। নরম্যান ফ্রেঞ্চ আসছে হচ্ছে কি আপনার যে নরম্যান কনকোয়েস্টারটার পরে। আর এমনিতে তো পেজেন্টস যারা ছিল ওরা অলরেডি অ্যাংলো স্যাক্সন বলতো। দেখেন না যে ব্রিটিশ যে অ্যাকসেন্টটা, ব্রিটিশ অ্যাকসেন্টটা কিন্তু ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম আদার স্টেটস অথবা কান্ট্রি চাই বলেন না কেন। কারণ কি ওদের একদম 2টা ল্যাঙ্গুয়েজ কম্বাইন করে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়েছে, তো একটা অ্যাকসেন্ট এসে যোগ হয়েছে। যে আপনার নরম্যানস যারা ওদের একটা টাইপের অফ স্পিকিং ছিল, পেজেন্টসদের ছিল, 2টা মিলাই করছে হচ্ছে কি আপনার এখনকার যে ইংলিশটা হচ্ছে কি ওরা কথা বলে। আচ্ছা, তারপর বাই ল রেডিও টেলিভিশন কাভারেজ অফ দ্য পলিটিক্যাল পার্টিস মাস্ট বি ব্যালেন্স এন্ড সো ইকুয়াল টাইম হ্যাজ টু বি গিভেন টু রাইভাল ভিউ পয়েন্টস। ট্রু।
টেলিভিশন আর রেডিওর ক্ষেত্রে সবসময় ওদের হচ্ছে গিয়ে নিউট্রাল হওয়া লাগবে। নিউট্রাল বলতে ওরা কোনো বায়াসনেস দেখাতে পারবে না একটা পলিটিক্যাল পার্টির জন্য। এর জন্য আপনার রেডিও আর টেলিভিশনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ওরা কি করে যে আপনার মানে বলে দেয় আর কি, যে ধরেন যদি দুইটা পলিটিক্যাল পার্টি দাঁড়ায় ওদের ইনস্ট্রাকশন থাকে যে আচ্ছা ঠিক আছে আপনি যদি একটা পলিটিক্যাল পার্টিকে 30 মিনিটস টাইম দিতেছেন কাভারেজের, বাকিটাকেও 30 মিনিটস দিতে হবে, কাউকে 1 সেকেন্ডে বেশি বেশি দিতে পারবেন না। আচ্ছা এই যে দেখেন, where did the Spanish Armada come from? একটু আগে বললাম না যে স্প্যানিশ ফ্লিট যেটা কিনা আপনার ওই ব্যাটেল অফ ওয়াটারলু সময় ছিল, আর লার্জ ফ্লিট অফ শিপস যেটা কিনা স্প্যানিশ আর্মাডার সময় ছিল, দুইটা কিন্তু মিলায় ফেলবেন না। স্প্যানিশ ফ্লিটের এগেনস্টে যে যুদ্ধটা হয়েছে শুধুমাত্র স্প্যানিশ ফ্লিট, ওইটা হচ্ছে কি আপনার ওই তো এই যে কি বলে এটাকে স্প্যানিশ ফ্লিট, হ্যাঁ ওইটা ছিল আপনার এই যে এলিজাবেথ ওয়ানের সময়, হ্যাঁ ব্যাটেল অফ ট্রাফেলগারে অ্যাডমিরাল নেলসনেরটা। আর যেটা হচ্ছে কি আপনার স্প্যানিশ আর্মাডার ক্ষেত্রে লার্জ ফ্লিট অফ শিপস, এটা হচ্ছে 1588 এ, এটাকে স্প্যানিশ আর্মাডা বলা হয়। আর এই জিতার পর থেকেই কিন্তু এলিজাবেথ ওয়ান এত ফেমাস হয়ে গেছিলেন। আচ্ছা তারপরে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়ার মেমোরিয়াল লোকেটেড ইন হোয়াইট হল? সেনোটেপস। হোয়াইট হল একটাই আছে সেনোটেপ, এটাকে এমটি টোম্বো বলা হয়। হোয়াইট হল কিন্তু টাওয়ার অফ লন্ডনের মধ্যেই পড়ে। আর হচ্ছে গিয়ে আপনার আর ওয়ার্ল্ড ওয়ারের সময় যে মানে কি বলবো যারা হচ্ছে গিয়ে মারা গেছিলেন, যাদের হচ্ছে গিয়ে মানে রেকর্ড আছে যে এরকম কাউকে যুদ্ধ পাঠাইছে বাট ওরা ব্যাক আসে নাই, বাট ওদের লাশ আলটিমেটলি পায় নাই, ওদের জন্য হচ্ছে সেনোটেপটা বানানো। তারপরে কোয়েশ্চেন, দ্য ইউকে গভর্নমেন্ট হ্যাজ নেভার সাসপেন্ডেড দ্য নর্দার্ন আয়ারল্যান্ড অ্যাসেম্বলি। ফলস স্টেটমেন্ট। কেন ফলস? কারণ কি নর্দার্ন এই আয়ারল্যান্ড পুরো কনসেপ্টটার সাথেই না সবসময় কোনো না কোনো প্রবলেম ছিলই আপনার, হ্যাঁ কোনো না কোনো প্রবলেম সবসময় ছিল। কেন ছিল? যে এই যে একসময় হোম রুল হয়েছে, আয়ারল্যান্ড সবসময় ইন্ডিভিজুয়াল রাইটস চাইতো, কারণ ওরা তো গ্রেট ব্রিটেনের পার্ট ছিল না, তো ওরাও হচ্ছে কি ওই গ্রেট ব্রিটেনকে অ্যাজ এ হোল ওরা হচ্ছে কি আপনার কাইন্ড অফ কলোনিয়ালিস্ট ভাবে দেখতো, যে ওরা আমাদেরকে জোর করে আন্ডারে আনছে। তো আয়ারল্যান্ড আলাদা হয়ে গেল, নর্দার্ন আয়ারল্যান্ড এই পাশে চলে আসলো, ওদের মধ্যে ওই প্রবলেম কনসিস্টেন্ট পলিটিক্যাল কোনো না কোনো ইস্যুস হইতে থাকে, তো এর জন্য প্রায় সময় নর্দার্ন আয়ারল্যান্ডের অ্যাসেম্বলিটা সাসপেন্ড করে দেয়। আচ্ছা হোয়াইট কাইন্ড অফ চার্চ স্কটল্যান্ড এস্টাবলিশ ইন 1560? প্রোটেস্ট্যান্ট চার্চ। আগে বলছে যে প্রোটেস্ট্যান্ট চার্চ, এখন দুটা চার্চই আছে দুইটাই কিন্তু প্রোটেস্ট্যান্ট। তারপরে হচ্ছে গিয়ে এখানে কোনো ইনফরমেশন আছে না, এই তো একই অথরিটি অ্যাবলিশ করে দিয়েছে। তারপর when was the Doomsday Book written? নরম্যান কনকোয়েস্ট। এটা নিয়ে অনেকবার বলছি যে উইলিয়াম দ্য কনকোরার, ডুমসডে বুকের নরম্যান কনকোয়েস্ট, ডুমসডে বুক, উইলিয়াম দ্য কনকোরার, ব্যায়িক স্ট্যাপিস্ট্রি, এই চারটা জিনিস হচ্ছে গিয়ে রিলেটেড। একটা দিয়ে আরেকটার কোয়েশ্চেন আসবে, বাট এই চারটা একসাথে যেটাই হবে অ্যান্সার, ওইটার মধ্যে যেটাই অপশনে থাকবে। ব্যায়িক স্ট্যাপিস্ট্রি কোন সময়? নরম্যান কনকোয়েস্ট। ব্যায়িক স্ট্যাপিস্ট্রির সময় আরেকটা কি লেখা হয়েছিল? ডুমসডে বুক। নরম্যান কনকোয়েস্ট কার সাথে রিলেটেড? ব্যায়িক স্ট্যাপিস্ট্রি। নরম্যান কনকোয়েস্ট ব্যায়িক স্ট্যাপিস্ট্রি নিয়ে কার সাথে রিলেটেড? ডুমসডে বুক। উইলিয়াম দ্য কনকোরার কোনটার সাথে রিলেটেড? আবারও সেই সেম, হয় নরম্যান কনকোয়েস্ট, ব্যায়িক স্ট্যাপিস্ট্রি অথবা আপনার ডুমসডে বুক। ঘুরে ফিরে চারটা ওয়ার্ড রিলেটেড। তারপর দ্য নর্দার্ন আয়ারল্যান্ড অ্যাসেম্বলি ক্যান নট মেক ডিসিশন অন হুইচ টু অফ দ্য ফলোইং ইস্যুস? এই যে ইমিগ্রেশন ডিফেন্স, বারবার বলছি যে ডেভেলপড অ্যাডমিনিস্ট্রেশন লেখা থাকতে পারে, নর্দার্ন আয়ারল্যান্ড অ্যাসেম্বলির মতো ওয়েলস, স্কটল্যান্ড, ইংল্যান্ডের অ্যাসেম্বলি লেখা থাকতে পারে, কনস্টিটিউশন লেখা থাকতে পারে, এমপি লেখা থাকতে পারে, লোয়ার হাউস লেখা থাকতে পারে। এইগুলা যেগুলাই আছে এরা শুধুমাত্র সোশ্যাল সিকিউরিটি রিলেটেড কিছু ডিসিশন নিতে পারে, যে এডুকেশন, এগ্রিকালচার। কিন্তু যখনই সেন্ট্রাল অথরিটি, হোম মিনিস্ট্রি অথবা যে কোনো ধরনের মিনিস্ট্রি, এগুলো সবার ডিসিশন যায় হচ্ছে বড় বড় ইমিগ্রেশন, ডিফেন্স, এইসব। এর মধ্যে স্পেসিফিক্যালি হোম মিনিস্ট্রিতে পড়ে ক্রাইম, পলিসি, ইমিগ্রেশন। আচ্ছা হোয়াট শুড ইউ ডু টু মেক আ কমপ্লেন অ্যাবাউট দ্য পুলিশ? চুজ টু অ্যান্সার। একটা হচ্ছে গিয়ে গো টু দ্য পুলিশ স্টেশন অথবা রাইট টু দ্য চিফ কনস্টেবল অফ দ্য পুলিশ ফোর্স ইনভলভ। আপনি যে কোনো কমপ্লেন করার ক্ষেত্রে আপনি কল তো দিতেই পারেন 999, অথবা আপনি চিফ কনস্টেবল, আপনি যদি কমপ্লেন লিখতেছেন সেক্ষেত্রে আপনার চিফ কনস্টেবলকে লেখা লাগবে লেটারটা, অথবা আপনি ডিরেক্ট হচ্ছে গিয়ে পুলিশ স্টেশনে যাইতে পারবেন, অথবা যে কোনো ইন্ডিপেন্ডেন্ট বডির কাছে কমপ্লিট করতে পারবেন। ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ড লেখা যে কমিশনটা, ওইটা হচ্ছে ইংল্যান্ড ওয়েলসে, যেখানে ইন্ডিপেন্ডেন্ট লেখা নাই, শুধুমাত্র কমপ্লেন্স কমিশনার পুলিশের, ওইটা স্কটল্যান্ড। আর অম্বুডসম্যান ওয়ার্ডটা থাকবে নর্দার্ন আয়ারল্যান্ডের ক্ষেত্রে। এই যে বললাম না উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ন্যাচারাল পোয়েট ছিল,
Tuesday celebrated 30 November. এটা বারবার দেখবেন patron saint and patron saint day গুলো কবে celebrated হয়. Then who was the architect that rebuilt St. Paul's Cathedral after the Great Fire in 1666? Sir Christopher Wren ছিলেন. ওই যে গ্রেট ফায়ার 1666 ছিল হচ্ছে ওই যে চার্লস এর সময় যে একটা বড় ফায়ার হয়েছিল, অলমোস্ট সবকিছু ধ্বংস হয়ে গেছে, বাট পলস ক্যাথেড্রালটা মেইনলি হচ্ছে গিয়ে ক্যাথেড্রাল যেহেতু ইম্পর্টেন্ট, তো এইটা হচ্ছে গিয়ে আপনার আবার কি বলবো রিবিল্ড করছে, এন্ড দ্য আর্কিটেক্ট ওয়াজ স্যার ক্রিস্টোফার রেন। আচ্ছা, when were the first coins in Britain made? to Iron Age এর সময়। আর এই কয়েন্স গুলো হচ্ছে গিয়ে গোল্ডের ছিল, খুব গোল্ড অথবা সিলভারের ছিল, করা রাখা হয়তো টাওয়ার অফ লন্ডনে। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা হচ্ছে আয়রন এজের সময় এই যে কয়েন্স গুলো মিন্ট করছে না ফার্স্ট টাইমের মধ্যে, ওইখানের মধ্যে ওদের যে আয়রন এজ কিংস এর যে নেমস গুলো ছিল, আয়রন এজের সময় যে রাজাগুলো ছিল তাদের নামগুলো খোদাই করা থাকতো। আচ্ছা, হু ওয়াজ এমিনেন্ট প্যানখার্স্ট দ্য সাফ্রেজেট? আগে পরে আসছি যে এমিনেন্ট প্যানখার্স্ট হচ্ছে গিয়ে ভোটিং রাইটস এনশোর করে। ওনার একটা গ্রুপ ছিল সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইউনিয়ন, ওনার গ্রুপ মেম্বারসদেরকে সাফ্রেজেস টাকা হইতো, ওনাদের কারণে 1918-তে 30 বা তার বছরের উপর যারা ছিল তারা ভোটিং রাইটস পায়। এন্ড পরবর্তীতে এটা আবার চেঞ্জ হয়েছিল 1928 গিয়ে হচ্ছে 21 করে দেয় ছেলে মেয়ের জন্য, 1969 1969 গিয়ে 18 করেছে ছেলে মেয়ে দুজনের জন্য। আচ্ছা, হু ডিড ব্রিটেন ফাইট এগেইনস্ট ইন দ্য ক্রিমিয়ান ওয়ার? 1853 থেকে 56 হয়েছে। আর ব্রিটেন ফট উইথ হচ্ছে গিয়ে টার্কি, আর ফ্রান্স এগেইনস্ট হচ্ছে গিয়ে রাশিয়া ইন দ্য ক্রিমিয়ান ওয়ার। উইথ কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করি এগেইনস্ট তাহলে রাশিয়া হবে, আর যদি বলেন কার সাথে অ্যালাইস কারা ছিল টার্কি আর ফ্রান্স। আচ্ছা, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে আপনার এই যে ক্রিমিয়ান ওয়ারটা দুইটা জিনিসের জন্য ফেমাস। এক হচ্ছে গিয়ে ফার্স্ট মিডিয়া কাভারেজ পাইছে, এটা ছিল ক্রিমিয়ান ওয়ার। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনার ওই যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিল না, একজন নার্স, তো উনি ক্রিমিয়ান ওয়ারে হচ্ছে গিয়ে ফার্স্ট নার্সিং করে আহতদের জন্য। এখান থেকে মডার্ন নার্সিং শুরু, আর এটা থেকেই হচ্ছে গিয়ে আপনার লেডি উইথ লাইট বলা হয়তো ফ্লোরেন্স নাইটিঙ্গেল কে, যিনি একজন নার্স ছিলেন। তো ঘুরে ফিরে এরকম কোয়েশ্চেন হতে পারে যে হু ওয়াজ ফ্লোরেন্স নাইটিঙ্গেল, হোয়াট ডিড শি ডু, অথবা ডিউরিং হুইচ ওয়ার Florence Nightingale introduced the concept of modern nursing, আর এছাড়া ক্রিমিয়ান ওয়ার, তারপরে which was the first word to get media coverage, সবই ক্রিমিয়ান ওয়ার রিলেটেড। আচ্ছা, how old do you have to be to buy alcohol in the United Kingdom? 18, অথবা আপনি যদি কোনো মিল অর্ডার করেন হোটেল ও রেস্টুরেন্টে ওইটার সাথে ইউ ক্যান ড্রিঙ্ক আর কি, বাট অ্যালকোহল ওগুলো মনে হয় নন ড্রিঙ্ক থাকে, নন অ্যালকোহলিক ড্রিঙ্ক, আই ডোন্ট নো। আচ্ছা, যাই হোক, which of the following is a crown dependency but not a part of the United Kingdom? Answer হচ্ছে গিয়ে Isle of Man। এরকম অনেকগুলো ক্রাউন ডিপেন্ডেন্সিস আছে, যেহেতু ইউকেতে হচ্ছে মনার্কি আছে, তার উপর কি হচ্ছে গিয়ে আপনার মানে যেগুলো একটু স্ক্রিনটা একটু বড় করে দেখা যাইব না, এখন ছোট হয়ে গেছে স্ক্রিনটা, প্লিজ। আমার তো স্ক্রিন ফুল দেওয়া, এর থেকে তো বড় করা যায় না। ওকে, আর কি কারো স্ক্রিনে প্রবলেম করতেছে? না না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ক্রাউন ডিপেন্ডেন্সির কথা যেটা বলতেছিলাম, যে অফিসিয়ালি ইংল্যান্ডের পার্ট না, কিন্তু হচ্ছে গিয়ে আপনার বলা হয় হচ্ছে গিয়ে কি বলবো যে অফিসিয়ালি পার্ট না, বাট ডিফেন্স সিকিউরিটির জন্য ইংল্যান্ডের উপর অথবা মনার্ক অথবা ক্রাউনের উপর ডিপেন্ডেন্ট। এরকম আসলে 4টা আছে, একটা হচ্ছে গিয়ে আপনার আইল অফ ম্যান, আর একটা হচ্ছে গিয়ে আপনার ফকল্যান্ড আইল্যান্ড, আর একটা হচ্ছে গিয়ে আপনার চ্যালেঞ্জ আইল্যান্ড, আর একটা হচ্ছে সেন্ট হেলেনা। আচ্ছা, ইজ দ্য বিবিসি কন্ট্রোল বাই দ্য গভর্নমেন্ট? না, আপনার কোন ধরনের ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, বাট কোন ধরনের মিডিয়া লাইনে আপনার ইয়ার কি গভর্নমেন্ট দ্বারা কন্ট্রোল থাকে না, সবকিছুই নিউট্রাল থাকে। শুধুমাত্র একটাই রুলস থাকে যে আপনার যেহেতু ওরা পলিটিক্যালি নিউট্রাল, যখনই হচ্ছে কি কোনো আপনার মানে দল আসবে আর কি, মানে ইলেকশনের আগে দিয়ে ওদের সবাইকে সমানভাবে হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করা লাগবে। আচ্ছা, হাউ মেনি মেম্বার্স ডাজ দ্য নর্দার্ন আয়ারল্যান্ড অ্যাসেম্বলি হ্যাভ? 90, স্কটল্যান্ডেও 90। এদেরকে হচ্ছে গিয়ে মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলা হয়ে থাকে। কারণ যদি কোয়েশ্চেন আসে what decision the legislative assembly can take অথবা which decision they cannot take, ওখানে কি অ্যান্সার হবে? ডিফেন্স, আর এই যে ডিফেন্স, ফরেন পলিসি, সিকিউরিটি এই রিলেটেড যা থাকে ওগুলা পড়বে, এটা যে কোনো ধরনের অ্যাসেম্বলির ক্ষেত্রে। Who was in charge of the British fleet at the Battle of Trafalgar? Admiral Nelson।
এটা এতক্ষণ পরে আসলাম যে ব্রিটিশ ফ্লিট স্প্যানিশ ফ্লিটকে হারাইছে ব্যাটল অফ ট্রাফালগারে 1805 সালে নেপোলিয়নিক ওয়ার্স এর ফার্স্ট ওয়ারটা ছিল। অ্যাডমিরাল নেলসন মারা গেছেন, কিন্তু অ্যাডমিরাল নেলসন মারা যাওয়ার পরেও হচ্ছে কি ওনারা আলটিমেটলি হচ্ছে কি ওয়ারটা জিতছেন। আচ্ছা, এই যে এইটা একটু আগে পরে আসলাম যে আয়রন এজে যে কয়েন্স গুলো মিন্ট করা হইতো ওখানে কিন্তু আয়রন এজ কিংস এর নামগুলাই থাকতো খোদাই করা আর কি। তাহলে হোয়াট ওয়াজ ইনস্ক্রাইবড ইন দ্য ফার্স্ট কয়েন্স টু বি মিন্টেড ইন ব্রিটেন ডিউরিং আয়রন এজ? দ্য নেমস অফ দ্য আয়রন এজ কিংস। আচ্ছা, টাউন, সিটিজ এন্ড রুরাল এরিয়াস ইন দ্য ইউকে আর গভর্নড বাই গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড অফিসিয়ালস। ফলস। স্টেটমেন্টটা কেন ফলস দেখেন কি লেখা, গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড অফিসিয়ালস। কোন টাউন, সিটি অথবা রিয়েল এরিয়া, বাংলাদেশে যেমন আমরা করি না মেয়র ইলেকশন, চেয়ারম্যান ইলেকশন, ওগুলো কি হয় যে আপনি একটা লোকালি আপনি একজনকে ভোট দিতেছেন, এরপরে উনি বসতেছে। সেম সিস্টেম ইউকের ক্ষেত্রে কোনোভাবে গভর্নমেন্ট থেকে কিছু ঠিক করে দেবে না, যেহেতু ডেমোক্রেটিক মানে কনস্টিটিউশনাল মোনার্কি ডেমোক্রেসি ফলো করে। আপনি যেটা ইলেক্ট করে দিবেন, আপনি আপনার ভোট দিয়ে যাকে সিলেক্ট করবেন উনি হচ্ছে গিয়ে আপনার কে রুল করবে, উনি আপনাকে হেল্প করবে লোকালি। সো ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হওয়া লাগবে। ওয়ের ইজ দ্য টেট আর্ট গ্যালারি লোকেটেড? লন্ডনে। এত বোঝানোর কিছু নেই। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন, দ্য ভার্সন অফ দ্য বাইবেল ক্রিয়েটেড বাই কিং জেমস ওয়ান ইজ নোন অ্যাজ অথরাইজড ভার্সন। উনি হচ্ছে মেইনলি বাইবেলটাকে যে ল্যাঙ্গুয়েজে ছিল এটাকে ইংলিশে ট্রান্সলেট করছিল, তো এটাকে হচ্ছে গিয়ে অথরাইজড ভার্সন বলা হয়। এখন বাইবেলের প্রবলেমটাই কি যে ট্রান্সলেট করা হোক বা ধরেন আপনার একটু চেঞ্জ ভার্সন আনা হোক, এটাকে এতবার রিভাইজ দেওয়া হয়েছে, এতবার হচ্ছে গিয়ে আপনার চেঞ্জ করা হয়েছে যে বেশিরভাগই বলে কি যে মানে আগের যে মানে এটা যে একদম পিওরেস্ট ফর্মটা ছিল ওইটার মধ্যে এটা নাই। আপনার নর্মালি দেখবেন আপনি বাংলা থেকে একটা ইংলিশ ট্রান্সলেট করতে যান, আপনি ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করতে যান, দেখবেন কিছু না কিছু মিনিং কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? ওই প্রবলেমটা আপনার বাইবেলের ক্ষেত্রেই হয়েছে। যাই হোক, হোয়াট ইজ দ্য পিরিয়ড, এই যে একটু আগে বলছি যে 1960s যে আমাদের এই প্র্যাকটিসকে শেষ, তাইলে যারা নতুন জয়েন করছেন নেক্সট দিন থেকে আপনারা আবার ফার্স্ট